ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি আমার গল্পের বক্তব্যের শুরুতে দুটো গল্প বলব। আপনারা অনুগ্রহ করে আমার গল্পটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর মধ্যে দু একটা ছোটখাটো প্রশ্ন থাকবে। তো গল্পটা হচ্ছে এরকম: এক ভদ্রলোক স্টেশন এ থেকে স্টেশন বি, ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা পঞ্চগড় থেকে ঢাকা, এরকম দুটো স্টেশনে ট্রাভেল করছেন। তো ভদ্রলোকের সঙ্গে দু চারজন বাচ্চা আছে, সঙ্গে অনেক যাত্রী আছে। তো স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়লো, ধরুন স্টেশন এ বা চট্টগ্রাম বা পঞ্চগড়, কোনো দূরবর্তী স্টেশন থেকে, তো দেখা যাচ্ছে বাচ্চাগুলো প্রচন্ড হইচই করছে। তো যেহেতু অনেক লং জার্নি, অনেক যাত্রী হয়তো বই পড়ছেন কিংবা ঘুমানোর চেষ্টা করছেন, রাতে ঘুম হয়নি। তো মূল বিষয় হলো এই বাচ্চাগুলো এমন হইচই করছে যে সবার একটু সমস্যা হচ্ছে, মানে অর্থাৎ সবাই একটু নীরবে নিভৃতে যে একটু এনজয় করবে বই পড়া, কিংবা যদি কারো ঘুম কম হয়ে থাকে আগের দিন, তো দেখা যাচ্ছে ক্রমাগত বাচ্চাগুলো দুষ্টুমি করছে, হইচই করছে। তো পাশের যারা যাত্রী, যেখানে ওই বাচ্চাদের বাবা যিনি বসে আছেন, তাকে কিছু বলার চেষ্টা করছে, ভাবলো যে ভদ্রতা সীমা অতিক্রম হয়ে যায় কিনা। তো যাত্রীরা সবাই একজন একজনের মুখ দেখছে যে কে আগে বলবে। তারপরে এক পর্যায়ে একজন যাত্রী বলে যে, ভাইয়া এই যে বাচ্চাগুলো, এগুলো কার? বলে আমার। তো তাহলে আপনি কি কিছু খেয়াল করেছেন যে ওদের কারণে আমাদের কি সমস্যা হচ্ছে? তো বলে যে হ্যাঁ, আমি খেয়াল করেছি। কি সমস্যা হচ্ছে? বলে আপনাদের ডিস্টার্ব হচ্ছে। তো আপনি কি পারেন না ওদেরকে একটু থামিয়ে চুপচাপ আপনার পাশে বসিয়ে আমাদের যাত্রাটাকে নির্বিঘ্ন করার জন্য? বলে হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও আসলে তাই চাই। একজন পরিণত বা বয়স্ক মানুষ হিসেবে সেটাই ভাবছিলাম যে ওদেরকে আমি শান্ত করতে পারলে ভালো হতো। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন কি ওই অভিভাবক বা বাচ্চাদের আব্বা, ওনার কি উচিত এই বাচ্চাগুলোকে ডেকে বকাঝকা করে সন্তুষ্ট করে বসিয়ে রাখা? উচিত কারা মনে করছেন? হাত তুলুন। মানে বাচ্চাদেরকে শাসন করে একটু সাইলেন্স অবজার্ভ করার জন্য পাশে বসাতে হবে, এই বিষয়ের পক্ষে কারা আছেন? অর্থাৎ এটা উচিত হবে যে তাদেরকে ডেকে বকাঝকা করে যে ডিস্টার্ব না করার জন্য পাশে বসিয়ে রাখা। কারা এর সপক্ষে আছেন? আর বাকিরা কি বুঝতে পারেননি আমার প্রশ্নটা, নাকি আপনারা যে কোনো একটা পক্ষে যেতে চাচ্ছেন যেটা সত্যি হবে? আচ্ছা, তো এখন অনেকে বলছেন যে না, এই সময়ে বাচ্চাদেরকে শাসন করা উচিত, তাদেরকে ডেকে পাশে বসানো উচিত, যাতে অন্য যাত্রীদের শান্তিতে কোনো রকম বিঘ্ন না ঘটে। তো একটা পর্যায়ে তখন ভদ্রলোক বললেন যে আসলে আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে ওরা এই মুহূর্তে একটু ভালো মুডে আছে, একটু হ্যাপি আছে, কিন্তু যখন চট্টগ্রাম যাবে বা পরবর্তী স্টেশনে পৌঁছে যাবে, তখন তারা এমন একটা সংবাদ পাবে যখন আমি জোর করে এদেরকে খুশি রাখতে পারবো না। তো সংবাদটা কি? সংবাদটা হচ্ছে ওদের মা গতকাল রাতে মারা গেছে। তো সেজন্য আমি নিয়ে যাচ্ছি, ভাবলাম যে অন্তত এইটুকু সময়ে, তারপর তো জোর করে ওদেরকে আমি হেঁটে রাখতে পারবো না। তো তখন সবাই বলে যে না, ঠিকই আছে, তাহলে এটা কন্টিনিউ হতে পারে, মানে ওটা জরুরি বিষয় না। এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা অনেক সময়, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের নাগরিক, আমাদের মধ্যে একটা ভীষণ একটা ক্যারেক্টার আছে, যেটাকে ইংরেজিতে বলে জাজমেন্টাল বা প্রেজুডিস। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভেবে নিই, মানে অপর প্রান্তে আমার যিনি কাউন্টার পার্ট বা অন্য কেউ সহকর্মী বা আমার একজন যে কেউ হোক, মানে আমার যে মিথস্ক্রিয়া যাদের সঙ্গে হয়ে থাকে, তাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু সুখ দুঃখ বা এমন কিছু ঘটতে পারে যেটা আমার জানা নেই। কিন্তু আমি কিন্তু সহজেই একটা সিদ্ধান্তে চলে আসি যে উনি এই কাজটা ঠিক করেননি বা এটা ঠিক হয়নি, মানে আমি একটা বিষয়টা না জেনেই সিদ্ধান্তে চলে আসি। তো আমি যেটা বলতে চাই, আমাদের ব্যক্তিগত জীবনে বা আমরা যে কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো সময়ই আমাদের এই বিষয়টাকে যতটুকু এড়িয়ে চলা যায় ততই ভালো। অর্থাৎ আমরা কখনো জাজমেন্টাল হব না। এই জিনিসটা খুব জরুরি। আমি এই জন্যই বললাম, পরবর্তীতে আরো দু একটা ঘটনা বলবো। তো কেরিয়ারের ক্ষেত্রে আমি যখন চাকরি করতে যাব, আজকে আমার কলিগের একটা মুড খারাপ হতে পারে, কালকে বাড়িতে ওনার সমস্যা হতে পারে, তো সুতরাং হয়তো উনি কাজে একটু অমনোযোগী আছেন, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা অনেক সময়ই তার ব্যক্তিগত বিষয়টা না জেনে
আমি হয়তো বস হিসেবে বা সহকর্মী হিসেবে আমি অনেক একটা আক্রমণাত্মক কথা বললাম যে এই কাজটা তুমি করছো না কেন, বা এটা ঠিক মতো হলো না কেন, মানে অনেক সময় কিন্তু কুশল জিজ্ঞেস করতে হয়। তো এই জিনিসটা আমি বলতে চাই, আমরা যারা এখন ভবিষ্যতে পড়াশোনা শেষ করে কর্মজীবনে যাব, আমরা কখনো জাজমেন্টাল হব না। আরেকটা গল্প বলি। এই গল্পটা হলো, এক ভদ্রলোক একটা গ্রামে মাথায় করে অনেকগুলো টুপি বিক্রি করতে বেরিয়েছে। তার ওই যে আপনি খেয়াল করবেন যে অনেক সময় সবজি বা এসব নিয়ে মাথায় করে বিক্রি করেন আপনারা, তো ওইভাবে কিছু টুপি নিয়ে একটা গ্রামে গেছে। তো গ্রামে যাওয়ার পর সে একটা পর্যায়ে ভীষণ সে টায়ার্ড, একটা গাছের নিচে সে বসলো। তো বসার পর সে ঘুমিয়ে পড়লো, এত টায়ার্ড। তো ঘুম থেকে উঠে দেখলো তার ওই যে ঝুড়িতে একটা টুপিও নেই। তো সে অনেক চারিদিকে দেখলো যে লোকজন নেই, জনমানব নেই, কিন্তু টুপি নেই কেন। তো কিছু কিচিরমিচির শুনতে পেলেন উপরে, গাছের উপরে। তো তাকে দেখলেন যে অনেকগুলো বানর সবাই মাথায় টুপি করে ওর দিকে ভেঙচি দিচ্ছে। মানে বানরের কাজটা একটু ভেঙচি দেওয়া, তাই না? তো টুপিটা উনি মাথায় পরে ভেঙচি দিচ্ছে। তো ভাবলেন যে আমি কি করা যায়, সব তো গাছে মগ ডালে বসে আছে, আমার পক্ষে তো টুপিগুলো ফিরে পাওয়া সম্ভব না। ওনার মাথায় একটা বুদ্ধি এলো যে বানর হচ্ছে অনুকরণ প্রিয়। উনি করেছেন, মাথার টুপিটা মাটিতে ফেললেন। মাটিতে ফেলার পর ওই বানরগুলো যারা উপরে ছিল ওরাও কিন্তু একইভাবে মাটিতে ফেলে দিয়েছে টুপিগুলো। তো বিক্রেতা সবগুলো টুপি ঝুড়িতে করে বাড়ি চলে গেলেন। তারপর প্রায় 15-20 বছর পর ওই ভদ্রলোক যিনি বিক্রেতা ছিলেন, তার নাতি বংশ পরম্পরায় টুপি বিক্রি করে থাকে। সেও এসছে, সেও ক্লান্ত, সে ঘুমিয়ে পড়লো। একইভাবে টুপিগুলো সব উপরে চলে গেল, সব বানরগুলো নিয়ে ফেলেছে। তো তখন সে বললো যে আমার দাদা তো আমাকে একটা শেয়ার করেছিল, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা শেয়ার করেছিল। সেটা কি, যে বানর অনুকরণ প্রিয়, টুপি ফেললে ওরাও ফেলে দেবে। তো সে যথারীতি টুপিটা ফেললো। ফেলার পর একটা বানর এসে টুপিটা নিয়ে ওকে 2 গালিতে চড় মারলো, এ পাশ থেকে একটা, ও পাশ থেকে। ওই ব্যাপার কি, ওই ব্যাপার আর কি। তো তোমার কি শুধু দাদা আছে, আমাদের দাদা নেই? তা আমার দাদাও তো এটা বলেছে আমাকে। আমি যেটা বলতে চাই, আমরা যারা অনেকে আছি মধ্য বয়সে বা একটু শেষ বয়সে, আমাদের ছেলেমেয়েরা অনেকেই কাজে কর্মে ব্যবসায় যাবে। তা আমি যেটা বলতে চাই, এখন থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে যে অভিজ্ঞতাটা আপনার আমার বাবা বা বড় ভাই বোন অর্জন করেছে, সেই অভিজ্ঞতা বর্তমানে কাজে নাও লাগতে পারে। অর্থাৎ অভিজ্ঞতাটা সবসময় কাজে আসে না, মাঝে মধ্যে আপনাকে অভিজ্ঞতাটাকে ডিলিট করতে হবে। অভিজ্ঞতা দরকার আছে, ক্ষেত্র বিশেষে দরকার নেই। ধরুন আপনি ঢাকা শহরে গাড়ি চালাচ্ছেন, আপনি গাড়ি কোন দিকে চালান, রাস্তার কোন পাশে চালান? আপনার আইডিয়া আছে আমরা কোন পাশে গাড়ি চালাই? বাম পাশে। তো আপনি যদি আমেরিকায় গিয়ে গাড়ি চালান, তাহলে আপনার সাক্ষাৎ মৃত্যু, কারণ আপনাকে আমেরিকায় ডান পাশে চালাতে হবে। তার মানে আপনি যেটা শিখেছেন, লার্ন করেছেন, সেটা আনলার্ন করতে হবে। মানে ওই শেখাটাকে আপনি ডিলিট করতে হবে, তারপর নতুন করে শিখতে হবে। তো মূল বিষয় হচ্ছে আমাদের বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু বদলে যাচ্ছে। একসময় ল্যান্ড ফোন ছিল, এখন ল্যান্ড ফোন নেই, মোবাইল ফোন। বা একসময় টেলিগ্রাম ছিল, এখন নেই। ফাউন্টেন পেন ছিল, নেই। সুতরাং গত কয়েক বছরে বা কয়েক দশকে আমাদের এত পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আমাদের তৈরি হতে হবে। তো সুতরাং ট্রেডিশনালি আমার টিচার, আমার বাবা মা বা যা জেনেছে বলেছে, সেটা আমি শুনবো, কাজে আসবে। কিন্তু আমাকে সার্বক্ষণিক নতুন কিছু শেখার মধ্যে থাকতে হবে। বিশেষ করে যারা কম্পিউটারে পড়াশোনা করেন তারা জানেন, তারা যদি নিজেদের অভিজ্ঞতাটাকে বা পড়াশোনাকে আপডেট না করেন, পরবর্তীতে উনি টিকে থাকতে পারবেন না। ওনার চাকরিটাও থাকবে না, নতুন জব পাবেন না, ওনার প্রমোশন হবে না। তো তেমনিভাবে অনেকগুলো কেরিয়ারের মধ্যেই কন্টিনিউয়াস লার্নিং, অর্থাৎ এটা অনেকে, যেমন আমার একসময় প্ল্যান ছিল যে যখন পড়াশোনা করতাম আমার খুব খারাপ লাগতো পড়াশোনা করতে। তো আমার মনে হতো যে আমি যখন পাশ করে যাব, আমি কোনোদিন সাইনবোর্ড পড়বো না, পত্রিকাও পড়বো না, কিছুই পড়বো না। এই ছিল আমার পণ। দেখা যাচ্ছে আমি বুড়ো বয়সে এসে মাঝখানে হঠাৎ করে চাকরি বাকরি বাদ দিয়ে চায়না চলে গেছি ল্যাঙ্গুয়েজ শিখতে, বা মাঝে মধ্যে নানা রকম কোর্সে যাই। তো আসলে সেটা আমার একটা ভুল ধারণা বা সিদ্ধান্ত ছিল। অর্থাৎ এখন যুগটা এমন পাল্টে গেছে, আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এ থেকে আপনাকে নিজেকে আপডেট করতে হবে। তাহলে আপনি এই সমাজে, এই কেরিয়ারে, এই কর্পোরেট জগতে, ব্যবসা জগতে আপনি
অচল হয়ে যাবে। তো এই দুটো গল্প থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের অভিজ্ঞতাটা সবসময় কাজে আসবে না, আমাদের সবসময় কন্টিনিউয়াস পড়াশোনা করতে থাকতে হবে, নতুন কিছু শিখতে হবে, এটা খুব জরুরি বিষয়। আর আমরা কখনো জাজমেন্টাল হবো না। আমরা কিন্তু সহজেই বলে ফেলি ও এই কাজটা করেছে, এটা ঠিক করেনি, কিন্তু ওর একটা পিছনে কারণ থাকতে পারে। তো সুতরাং আমরা এটা করে কাউকে মনে আঘাত দেবো না আর নিজেও ক্ষতিগ্রস্ত হবো না। আর একটা বিষয়, আমি গত অনেক বছর ধরে যখন রিক্রুটমেন্টে আমি কাউকে ইন্টারভিউ নিয়ে থাকি, আমি খেয়াল করেছি বেশিরভাগ প্রার্থী ওনার নিজের পরিচয়টা উনি দিতে পারেন না, উনি কি করতে চান তা বলতে পারেন না, একেবারে চুপচাপ থাকেন, কিছুই বলেন না। হয়তো আমার একটা কাজের জন্য এরকম 5টা যোগ্যতা দরকার, হয়তো তার একটাও নেই। আমি তাকে বললাম যে আপনি তাহলে বা তুমি কি কাজ করতে পারো, তোমার থেকে আমি কি সার্ভিস নিতে পারি। এটা তো আর এতিমখানা নয় কিংবা দাতব্য চিকিৎসা নয়, এখানে তো একটা কর্পোরেট জগৎ, ব্যবসা প্রতিষ্ঠান। এখানে আপনাকে কাজ করতে হবে, সার্ভিস দিতে হবে, বিনিময়ে আপনাকে কম্পেনসেট করা হবে বা স্যালারি দেওয়া হবে। তো সুতরাং আপনি এমন একটা কাজের কথা বলুন যেটা আপনি করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি একটা ফ্যামিলি ক্রাইসিস আছে, জবটা খুব দরকার। আর গত 2 দিন আগে আমার এক সিনিয়র ফ্রেন্ড একটা লোক পাঠিয়েছে, উনি আর্মি অফিসার, সে কিছুই বলতে পারছে না। সে তার পড়াশোনা কি কাজ পারবে, যে অল্টারনেটিভ কি কাজ করবে সেটা সে বলতে পারেনি। তো আমার কথা হচ্ছে, আপনি কি চান এটা আপনাকে নিজেকে স্পষ্ট করতে হবে। তো এখন আপনি হয়তো ভালো সমাজবিজ্ঞানে ভালো, রসায়নে ভালো, কিন্তু আপনার এই যে ভালো আপনি যে কাজ পারেন, এটা কিন্তু আপনাকে মিনিমাম লেভেলে কমিউনিকেট করতে হবে। কাকে কমিউনিকেট করতে হবে? আপনি চাকরি যে নিয়োগকর্তা বা ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ড বা আপনার বন্ধু বান্ধব যাদের কাছে আপনি যাবেন চাকরির সন্ধানে বা কাজের সন্ধানে, আপনাকে বলতে হবে, আপনাকে অ্যাসার্টিভ হতে হবে। অ্যাসার্টিভ হওয়া মানে অ্যাগ্রেসিভ হওয়া না। আপনি চাইবেন, আপনি তো টাকা ধার চেয়েছেন না, বা আপনাকে অন্যভাবে হেল্প করতে বলছেন, আপনার যোগ্যতা আছে, আপনার চাকরি দরকার, আপনি চাকরি চাইবেন। তো সেটা হ্যাঁ, আপনাকে সময় অসময়টা ঠিক করতে হবে, কাকে কখন বলবেন, কিন্তু আপনার চাওয়াটা স্পষ্ট হতে হবে এবং পরিষ্কার হতে হবে। আপনি কি চাইছেন, আপনার কি যোগ্যতা, আপাতত আপনি কোন চাকরি করলে চলবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আমি খেয়াল করেছি অনেক প্রার্থী আজকাল নিজের যোগ্যতা, নিজের পরিচয় বলতে পারেন। সুতরাং আমি বলবো, আজকালকার জগতে মূল বিষয় হচ্ছে এটাকে বলে সফট স্কিল। আপনি খুব ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো অ্যাকাউন্টেন্ট, কিন্তু আপনি যদি কমিউনিকেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই যোগ্যতাটা কারো কাছে প্রকাশিত হবে না এবং আপনার মূল্যায়ন হবে না। তো আমি বলবো যে এটার জন্য অনেক রকম সিস্টেম আছে। আজকাল ইউটিউব আছে, বা আপনার অনেক ছোটখাটো আপনার ট্রেনিং ইনস্টিটিউট আছে। আপনার যারা বড় ভাই, আত্মীয় স্বজন জিজ্ঞেস করবেন যে আমি অন্তত কি করে মৌলিক ইংরেজি করেসপন্ডেন্স, অর্থাৎ বেসিক কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ বা কিছু কম্পিউটার, এগুলো জানতে হবে। আপনাকে রিপোর্ট লিখতে জানতে হবে। আপনি কোথাও ইন্সপেকশনে গেছেন, কার সঙ্গে দেখা করেছেন, কি আলাপ করেছেন, আপনার প্রস্তাবটি, সিদ্ধান্তটা কি হওয়া উচিত, আপনাদের লেখার অভ্যেস করতে হবে। আমি অনেক সময় দেখেছি লোকজনকে পাঠানো হয় কাজে, কেউ রিপোর্ট লিখতে চায় না। বলি আপনি ইমেইলে যে রিপোর্ট দেন, কার সঙ্গে দেখা করেছেন, কি আলাপ করেছেন, তার নাম, পরিচয়, তার মোবাইল নাম্বার, ইমেইল, যাতে আপনি অসুস্থ থাকলে পরবর্তীতে অন্য একজন এটা টেক ওভার করতে পারে। মানে আপনার জন্য কোনো কিছু থমকে থাকবে না। সুতরাং আমি বলবো, আপনারা যারা পড়াশোনা শেষ করে বেরোবেন, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনাদের মৌলিক বেসিক কমিউনিকেশন স্কিলটা রপ্ত করতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাকে অনেক কিছু বলতে হবে না। আপনি ভুল ইংরেজি লেখেন, ভুল লেখেন, কিন্তু আপনি কি চাইছেন, কি দেখেছেন, কি করা উচিত, আমি বলবো যে সফট স্কিল, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, রাইটিং স্কিল এবং ভার্বাল কমিউনিকেশন স্কিল, এগুলো লাগবে। তারপর ধরুন যে বেসিক আপনার ওয়ার্ড প্রসেসিং বা এক্সেল, এছাড়া হবে। আমি মাঝে মধ্যে অনেকের জন্য চাকরির চেষ্টা করি, তো এমপ্লয়ার বলে ভাই ওর কি ওয়ার্ড বা এক্সেল জানা আছে, অনেকেই বলে জানা নেই। ইংরেজি কেমন, ইংরেজি ভালো। এখন আসলে কোনো একজন নিয়োগকর্তা বা কোনো কোম্পানি আপনাদের উপর অত নির্ভর করবে না, ওরা অনেক কিছুটা তৈরি প্রোডাক্ট চায়। এই যে আজকাল ধরুন ইমিগ্রেশন হচ্ছে কানাডা বা আমেরিকা, ওরা কতগুলো স্কিল দিয়েছে, IELTS এত লাগবে, তার এই স্কিল লাগবে। দেখুন ওরা কি সুন্দরভাবে তৈরি লোকজন নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে বাংলাদেশে 18 কোটি লোক, একটা বিজ্ঞাপন দেওয়া হয় অনেক লোক, কিন্তু কাজের লোক পাওয়া যায় না। আমি নিজে অনেকবার অনেক চেষ্টা করে সহজে লোক খুঁজে পাই না। আর একটা বিষয় হলো, এটা আমাকে ক্ষমা করবেন, আজকালকার ইয়াং জেনারেশন আমার কাছে কেন যেন মনে হয় তারা শারীরিক পরিশ্রম করতে একটু ওদের অনীহা আছে। এটা আমার একটা
গভীর পর্যবেক্ষণ। আমার যারা সহকর্মী তারা এবং নতুন করে যারা আসে তারা কোথাও যেতে বলে যেতে চায় না, তারা অফিসে আসবে, 9টা 5টা অফিস করবে, কিন্তু 9টা 5টা অফিস করার জন্য আপনাকে বেতন দেওয়া হয় না, আমাকে বেতন দেওয়া হয় না। আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। আপনি সারাদিন 9টা 5টা থেকে আপনি কি যোগ করেছেন ওই প্রতিষ্ঠানের জন্য, অর্থনীতির জন্য, আপনার নিজের জন্য। আপনি 9টায় পাঞ্চ করলেন, কার্ড 5টায় চলে গেলেন, এটা কিন্তু আপনার বেশি দিন টেকসই হবে না, সাস্টেনেবল হবে না। সুতরাং আমি বলবো আপনারা সবাই চেষ্টা করবেন যার যার যে কোনো কাজে কর্মে যে কাজটা আপনি দায়িত্বপ্রাপ্ত ওটাকে ভালো করে স্টাডি করতে হবে। অফিসে বসে ফেসবুক ইন্টারনেট ইউজ করা যাবে না, এটা হচ্ছে এক নম্বর সত্য। আমি জানি আপনাদের টিচাররা ক্লাসে লেকচার দিচ্ছেন, আপনারা ফাঁকে ফাঁকে চেক করছেন কি আছে আপনি, খুব জরুরি বিষয় না কিন্তু এটা। আপনি করুন, আপনি রাত্রেবেলা করুন, সারাদিনে 1 ঘন্টা বরাদ্দ রাখবেন বা আধা ঘন্টা। এটা আপনাকে ক্ষতি করবে, আপনার সময় নষ্ট করবে এবং আপনি বিভ্রান্ত হবেন। কারণ এই যে যারা প্রোগ্রামিংগুলো করেছে ফেসবুক বা ইন্টারনেটে, ওদের একটা টার্গেট হচ্ছে কি করে আপনাকে আমাকে এডিক্টেড করবে। শুধুমাত্র ওই যে কি যেন বলে আফিম বা গাঁজা এগুলো খেলেই যে এডিকশন হয় তা না, এটা একটা বড় এডিকশন। আমি আপনাদেরকে খুব রিকোয়েস্ট করবো, কাজটা হয়তো কঠিন, আপনার অভ্যেস হয়ে গেছে, আপনি রাতারাতি বদলাতে পারবেন না। আমি কথা দিচ্ছি, আপনি অফিসে যদি ইন্টারনেট ব্যবহার না করেন, মানে পার্সোনাল ইন্টারনেট বা ফেসবুক না করেন, আপনি যদি আপনার কাজটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, আপনার বসকে বলতে হবে আপনার কাজ হচ্ছে কোনো একটা বিষয়কে ভালোভাবে অধ্যয়ন করে আপনার বসকে রিপোর্ট করা। আপনি বলতে হবে যে আমি এটা স্টাডি করেছি, আমার মতে প্রথম এটা রিকমেন্ডেশন হচ্ছে এটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আপনার বস বলবে ঠিক আছে আমি গ্রহণ করলাম 1 নম্বরটা বা 2 নম্বরটা বা 3 নম্বরটা, না হলে আমি এটা বললাম। কিন্তু আপনাকে একটা প্রস্তাব দিতে হবে, মানে আপনি বসে থাকবেন বস কি বলছে সেটা হবে না। আপনি একজন আধুনিক মানুষ, আপনার তো বিচার বিবেচনা আছে, আপনি সব জানতে হবে না, কিন্তু যেটা আপনি স্টাডি করছেন আপনার মতে যেটা ভালো যুক্তিসঙ্গত সেটা আপনি প্রস্তাব করবেন এবং সম্ভব হলে লিখে দেবেন। আর ওই কাজটা কখনো করবেন না। ওই যে অফিসে যেটা হয় বাংলাদেশে আজকাল, এটা আমাদের জাতীয় চরিত্র রক্তের মধ্যে আছে। আপনি মিস্টার রহিম ঠিক মতো কাজ করছে না, করিম কাজ করছে না, আবুল সাহেব কাজ করছেন না, অমুক কাজ করছেন না, আপনি গিয়ে বসকে রিপোর্ট করছেন, কিন্তু আপনি তো এই জন্য দায়িত্বপ্রাপ্ত নন। আমাদের বেশিরভাগ লোক যেটা করে থাকে সবাই বসকে গিয়ে দশজন সম্পর্কে বলে, কিন্তু নিজের কাজটা সে করে না। আমাদের একজন রিক্সাওয়ালা, একজন দোকানদার অবাক হয়ে যায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে বলে থাকে যে এটা ঠিক, রাষ্ট্রপতি ঠিক করেননি, প্রধানমন্ত্রী ঠিক করেননি। আমি জাপানে ছিলাম 1 বছর, আমি জাপানিদের জিজ্ঞেস করতাম যে তোমাদের যে তখনকার যে প্রাইম মিনিস্টার এটা করলো না করলো, ওরা জাপানি ভাষা বলতো ওয়াকারা নাই, আই ডোন্ট নো, মানে ওরা নিজেদের কাজের বাইরে কোনো কিছু না জানলে ওরা জানি না বলে। কিন্তু আমরা হচ্ছে সব জানতা বাঙালি। আমরা অনেক সময় একটা অ্যাড্রেস খুঁজতে যাই, অফিস খুঁজতে যাই, একটা লোক সে আমাকে মিসগাইড করে দেখিয়ে দেবে, কিন্তু জানি না কথাটা বলতে পারে না। আমি বলবো আপনারা কোনো কিছু না জানলে জানি না এটা বলাটা উত্তম, সেটাই দরকার, মানে আপনাকে সব জানতে হবে না। হ্যাঁ, তো আপনি যে কাজটা করছেন সেটা ভালো করে জানুন। হ্যাঁ, আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট যেটা থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রে আমার মত দিতে হবে এমন কোনো কথা নেই। আমি যেটা বলতে চাই যে আমাদের সবার যার যার কাজটা ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এটা খুব জরুরি বিষয়। আর এমনিতে আমাদের একটা প্রচলিত ধারণা যে বাংলাদেশে পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস কোয়ালিফাই না করলে জীবনটা রসা চলে যায়। আসলে তাই না। আপনি চিন্তা করুন, বাংলাদেশে এখন যে অবস্থাটা, ধীরে ধীরে সরকারের যে সাইজ সেটা ছোট হয়ে আসবে, পৃথিবীতে তাই আছে। আপনি আমেরিকা বলুন, কানাডা বলুন, নর্থ আমেরিকা, জাপান, প্রত্যেকটা দেশের সরকারের সাইজ ছোট। প্রাইভেট সেক্টরে কিন্তু লোকজন কাজ করে থাকে, শিল্প কারখানায় করে থাকে, ইন্ডাস্ট্রিতে করে থাকে। তো সুতরাং আপনারা যারা বিসিএস দিতে চান প্রস্তুতি নেবেন, কিন্তু বিকল্প চিন্তাটা করে রাখবেন, মানে ওটা না হলে আপনার জীবন শেষ হয় না। আপনি দেখুন বাংলাদেশের শতকরা কতজন লোক বিসিএস কর্মকর্তা কিংবা সরকারি কর্মচারী, সংখ্যায় খুব কম, প্রাইভেট সেক্টরে বেশি। সুতরাং আপনাদেরকে আগে থেকেই বিসিএস দিতে 2 বছর, 3 বছর, 4 বছর লাগছে, আর সরকারি চাকরি, আপনি অল্টারনেটিভ কাজ করুন, ওটা হলে ভালো, না হলে ক্ষতি নেই।
আর পৃথিবীতে আমরা যখন আমাদের আগেকার দিনে আমাদের বাবা মা আমাদেরকে বলতেন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, কিন্তু এখন কিন্তু আধুনিক বিশ্বে এই ধারণাটা নেই। আপনি হাজার রকমের প্রফেশন আছে। যেমন আমি নিজে মনে করি আমি ইঞ্জিনিয়ার না হয়ে যদি অন্য সাবজেক্ট করতাম আমার জন্য আর খুব ভালো হতো। তো এখন যেহেতু কেরিয়ার কাউন্সেলিং এর সুযোগ আছে, হয়তোবা উন্নত দেশের তুলনায় এদেশে অতটা অর্গানাইজ কেরিয়ার কাউন্সেলিং নেই। আপনি যা করবেন, আমার এই বন্ধু এসছে তার মেয়েকে সে আর্কিটেক্ট পড়াবে, আর্কিটেক্ট পড়ানোর জন্য সে বাইরে পাঠাবে বা মাস্টার্স পিএইচডি করবে। আমি তাকে বারবার বললাম যে তোমার মেয়ে যদি আর্কিটেকচারে পড়তে চায়, বাইরে কাজ করতে চায়, অনেক কঠিন বিষয়, কারণ উন্নত দেশের ডেভেলপমেন্টটা অনেক কমে যাচ্ছে, নতুন করে স্ট্রাকচার এগুলো হচ্ছে না। তাছাড়া বাইরে গিয়ে অনেক কম্পিটিশন, আর বাংলাদেশেও কাজ করতে হলে অনেক এক্সট্রা অর্ডিনারি হতে হবে। তো সাধারণ আর্কিটেকচার করে লাভ হবে না। আমি তাকে অনেক বললাম তার খুব ইচ্ছে মেয়ে আর্কিটেক্ট হবে। সেদিন দেখা হলো, তো তুমি ঠিকই বলেছো, ও তো আর্কিটেকচারে পাশ করেছে, সে এখন আর্কিটেকচার প্রফেশনে নেই, প্র্যাকটিস করবে না। তা আমার কথা হচ্ছে আপনি আগে থেকে আপনার মন কি বলে, কোন বিষয়টা আপনার ভালো লাগে, ইতিহাস ভালো লাগে তাই পড়বেন, জুতো সেলাই ভালো লাগে ওটাই পড়বেন, মানে যেই বিষয়টা আপনার পছন্দ এনজয় করবেন, কারণ আপনাকে 8 থেকে 10 ঘন্টা কাজের জায়গায় থাকতে হবে। সুতরাং এমন একটা পেশা পছন্দ করার চেষ্টা করবেন যেটা আপনি এনজয় করবেন। তারপর ধরুন আপনি ছাত্রাবস্থাতে আমরা পার্ট টাইম জব হয়তো অনেকে করি, টিউশনই করি, কিন্তু উন্নত দেশগুলোতে যারা অর্থবিত্তে অনেক ভালো অবস্থায় আছেন প্যারেন্টস, তারাও ছেলেমেয়েদেরকে পার্ট টাইম জব এনকারেজ করা হয়। তাদেরকে কেন করা হয়? আপনি যখন উপার্জন করবেন তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল। আমি অনেকদিন ধরে আমার দুটো মেয়েকে সকালে ব্রেকফাস্টের সময় যখন একসঙ্গে ব্রেকফাস্ট করি, আমি একটা লাইন ওদের সঙ্গে আমি বলে আমার 5 বার বলতে হবে। তো সেই লাইনটা কি? লাইফ ইজ নট বেড অফ রোজেস, 5 বার বলতে হবে। আমি বলবো, আমার সঙ্গে তারা বলবে। আসলে সহজ ব্যাপার না। এই যে আমাদের দেশের ছেলেমেয়েরা বাবা মা এত বেশি আদর আপ্যায়ন করে থাকে, আসলে স্পয়েল করা হচ্ছে। আপনাকে কিন্তু ধরুন আমি বিদেশে দেখেছি একজন অপোজিশন লিডার ক্যানাডার, তার ছেলে আমার বন্ধুর রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে। আমার বন্ধুর স্টাফ তার সঙ্গে ছবি তুললো যে ভবিষ্যতে এই ছেলের বাবা হয়তো প্রাইম মিনিস্টার হতে পারে। সুতরাং উন্নত দেশগুলোতে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা ছাত্র, তারা কিন্তু পার্ট টাইম জব করে থাকে। তবে হ্যাঁ, আপনি পার্ট টাইম জব করতে গিয়ে আপনি মূল পড়াশোনাটাকে বিসর্জন দিতে পারবেন না। তো সুতরাং পার্ট টাইম জব করলে হয় কি, আপনি বুঝবেন আপনার বাবা মা কত কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে। বাবা মাদের অনেক কষ্ট আছে, বাবা মা আপনাকে সব শেয়ার করে না। তো সুতরাং আমি অবাক হয়ে যাই আজকাল দেখি সবাই। সেদিন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, ছোট ছোট 4টা ছেলে নিয়ে, 4-5টা। আমি বুঝতে পারলাম না ওরা কি স্টুডেন্ট কিনা। আমি জানি ওরা খেতে বসেছে, অন্তত পক্ষে বিল একজনের 1000 টাকা করে আসবে, 4000 টাকা আসবে। আমি এখন ভাবলাম জিজ্ঞেস করি ওর পরিচয়টা কি। সুতরাং আমার কথা হচ্ছে আপনি অবশ্যই আপনার মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাবেন বা বিনোদন করবেন, কিন্তু সেটা যেন আপনার সীমাকে অতিক্রম করে না যায়। আর আপনারা ভাবছেন যে বাংলাদেশে অনেক লোক, অনেক সাকসেসফুল লোক আছে, তো সেই সাকসেসফুল লোক কিন্তু অনেকে বলি যে ভাগ্য, তার ভাগ্যটা খুব ভালো। আসলে ভাগ্য বলে তেমন কিছু নেই, ভাগ্যটা সবার শেষে। আপনি যখন গাছের চারা রোপণ করবেন, বীজ রোপণ করবেন, আপনি ভালো বীজটা আনবেন, রোপণ করবেন, সার দেবেন, যত্ন করবেন, এটা হচ্ছে আপনার কাজ। অর্থাৎ আপনি সর্বাত্মক চেষ্টাটুকু করবেন, আন্তরিকভাবে করবেন, কায়মনোবাক্যে করবেন, কিন্তু ফল ধরবে কিনা ওটা আপনার দায়িত্ব না, ওটা হচ্ছে ওপরওয়ালার ব্যাপার। মানে আপনার আমার কাজ হচ্ছে আমি যে কাজটা করব ওটা আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ করব, ফোকাস থাকতে হবে। আমরা কিন্তু আজকাল ফোকাস রাখতে পারি না। আগেকার দিনে যাও পারতাম, ইদানিং কালে ফেসবুক, ইন্টারনেট মিলে বা টিভি চ্যানেল মিলে আমাদের কিন্তু অস্থির করে ফেলছে। সুতরাং আপনি দেখবেন সাপ যখন টার্গেট করে কোনো একটা কাউকে, সাপ খেয়াল করেছেন, টিভিতে দেখেছেন বা মুভিতে, আপনার টার্গেট থাকবে লেজার পয়েন্টেড। অর্থাৎ আপনার যদি কনসেন্ট্রেশন থাকে তাহলে কিন্তু আপনি সাফল্য লাভ করার সম্ভাবনা অনেক বেশি। আর আমি এটা মনে করি আপনি যদি মন থেকে কোনো কিছু চান, লেগে থাকেন, আজ হোক কাল হোক, সেটা হবেই। আর একটুতে খাপে যাওয়ার কোনো উপায় নেই। আপনি পৃথিবীতে যত সফল লোক আছে তারা অন্তত 80টা কেস, মানে 10টা কাজের মধ্যে 8টাতে ফেল করেছে।
10টা কাজের মধ্যে 8টাতে ফেল করেছে, মাত্র 2টো কাজে সে সাকসেসফুল হয়েছে। সুতরাং আপনি একটা কাজ করে কোনো কারণে ফেলিউর হলেন, হতাশ হওয়ার কিছু নেই, আপনাকে বারবার চেষ্টা করতে হবে। কারণ এটা আমরা অনেকেই জানি, করেছি, আপনারাও হয়তো করেছেন। ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি মনে করি আমি একটা বই লেখা প্রেম করেছি, বইটার নাম হবে সেলিব্রেটিং ফেলিউর। ইউ হ্যাভ টু সেলিব্রেট ফেলিউর টু। কারণ আপনি ফেল করলে আপনি সব নারী নক্ষত্র বুঝতে পারবেন, পরে ভালো করবেন। তো আরেকটা বিষয় থাকে যেটা আমি একটু আগে বলেছি, আসলে অল্প সময়তে সব বলা যাচ্ছে না, আমি একটু সবগুলো টাচ করার চেষ্টা করছি। তো সুতরাং পেশার ক্ষেত্রে আমি বলবো অনেক রকম পেশা আছে। ধরেন আপনি একজন দোভাষী হতে পারেন, একজন রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারেন, রেস্টুরেন্ট ম্যানেজার হতে পারেন, হাউস কিপিং করতে পারেন। মানে এমন রকম জব আছে যেগুলো খুব সহজে জব পাওয়া যায়। আপনাকে খুঁজে বার করতে হবে কোন স্কিলটা রেডিলি জব মার্কেটে ঢোকার জন্য সহজ। আপনি হয়তো দুটো টার্ম করবেন, একটা হলো আপনার নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আর ফর দি টাইম নিয়ে বা সাময়িকভাবে একটা জব করতেই পারেন। তাতে পাছে লোকে কিছু বলে ওটা ভাবতে চলবে না। আমি সেদিন একবার একজনকে আমি আমি চিটগং থেকে বাসে নামলাম, গ্রিন লাইন, আমি একটা উবার কল করলাম। তো করতে করতে ড্রাইভার আসলো, এসে আমাকে নামিয়ে দিল। আমি একটু কথা প্রসঙ্গে আমি একটু বাঁচার টাইপের লোক আর কি, কথা বেশি বলতে বলতে আবিষ্কার করলাম সে একজন ডাক্তার। সেই ডাক্তার ওই যে আপনার মিরপুরে একটা ক্যান্সার হসপিটাল আছে, ডেল্টা ক্যান্সার হসপিটাল, উনি ওখানকার ডাক্তার। উনি বলছেন যে আসলে আমার যখন মন ভালো থাকে না, আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আমি উবার চালাই। উবার চালিয়ে অনেকের সাথে দেখা হয়, পরিচয় হয়, মানে আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম। আমি ওনাকে বললাম যে আপনার বাসায় আসুন, আমার খুব ভালো লেগেছে যে আপনি এই যে একটা জীবন বোধ বা বাস্তববাদী। আমার একজন বন্ধু, আমি নাগাল্যান্ড গেছি, আমার সাথে একটা রুমমেট ছিল, উনি নিউ ইয়র্কে মাস্টার্স করেছেন ফিল্ম মেকিং করে, একটা ফিল্ম বানিয়েছেন, আবার রিলিজ করেননি, বলতে ওটা ভালো হয়নি। উনি বছরে 6 মাস উবার চালান নিউ ইয়র্কে, আর 6 মাস সারা পৃথিবী ঘুরে বেড়ান। তারপর আমি একবার জাপানে গেছি, আমি নামলাম এয়ারপোর্ট থেকে, একটা ট্যাক্সি ড্রাইভার দেখলাম যে দেখে শুনে মনে হচ্ছে সে প্রফেশনাল ড্রাইভার না, একটু বয়স হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, তো বলে যে আসলে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতাম, আমি রিটায়ার করেছি। তো রিটায়ার করে এখন তো আমার আসলে তেমন কাজ করবো নি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার সময় কাটে না, তার জন্য আমি গাড়ি চালাই, অনেক লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়, আমার ভালো লাগে। তো আমার কথা হচ্ছে আপনার জীবনে একটা টার্গেট থাকতে হবে, পারপাস থাকতে হবে। আপনার লাইফে পারপাস না থাকলে আপনার লাইফটা আপনি এগোতে পারবেন না। তো বিশেষ করে জাপানে আপনি জানবেন, জাপানের কিন্তু লোকদের গড় আয়ু বেশি, এবং ওরা কিন্তু ভালোভাবেই বেঁচে থাকে এবং ওদের উপার্জন ভালো। এর মধ্যে একটা শব্দ আছে, আপনারা ইন্টারনেটে সার্চ করবেন, শব্দটা হলো ইকি গাই। আমি জানি না আপনারা কেউ একটা সার্চ করেছেন, ইকি গাই। ইকি গাই হচ্ছে, অর্থাৎ জাপানের প্রত্যেক লোক জানে সে যখন যেভাবে আছে তার পারপাস থাকতে হবে। একজন লোক রিটায়ার করার পর সকালবেলা আমি দেখেছি ওরা রাস্তাঘাটে একটা নিয়ে বের হয়, একটা ব্যাগ নিয়ে বের হয়, ওরা ময়লাগুলো রাস্তা থেকে পিক আপ করে ডাস্টবিনে দিয়ে আসে। ওটা কিন্তু সরকারও বলেনি বা সিটি কর্পোরেশনও বলেনি। অর্থাৎ ও মনে করছে আমি তো রিটায়ার করেছি, কিন্তু আমার একটা কিছু ভ্যালু অ্যাড করতে হবে সমাজে। তো সুতরাং এই জিনিসটা খুব জরুরি বিষয়। আর আপনি জন্মেছেন, মানুষের জীবনে কিন্তু অনেক কিছু দরকার নেই। হয়তো ছাত্রাবস্থায় মনে হয় আমার এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে। দুঃখিত, আমি একটু কথা বলতে চাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ তোমাদের মনোযোগ আকর্ষণ করছে, অতিরিক্ত গুঞ্জন শোনা যাচ্ছে, যার ফলে আমাদের অন্যান্য শিক্ষার্থীদের শুনতে। আপনি যদি ইকিগাইয়ের ব্যাপারটা বুঝতে পারেন, জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার জীবনটা অনেক বেশি মিনিংফুল হবে, আপনার ভালো লাগবে। আর একটা বিষয় খুব জরুরি, এটা আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, আমাদের কিন্তু প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা, একেবারে না হলে 6 ঘন্টা ঘুমাতেই হবে। কিন্তু আমি জানি যে আমাদের যারা ছাত্র বন্ধুরা আছেন তারা অনেকে 6-7 ঘন্টা ঘুমান না, ওরা 3 ঘন্টা ঘুমান, তার শেষে লেকচার শুনতে পারেন না, ঝিমুনি থাকে, অনেক সময় পরীক্ষার ফলে তাড়াহুড়ো করে আসেন। তো আপনার কিন্তু চাকরি বলুন বা পড়াশোনার কথাই বলুন, আপনার আগের দিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, এর কোনো বিকল্প নেই। আর একটু হাঁটাচলা করতে হবে, অর্থাৎ হালকা এক্সারসাইজ করতে হবে, যদি পারেন সাঁতারটা শিখবেন, এগুলো খুব জরুরি। এটা কিন্তু আমি অ্যাপারেন্টলি মনে হচ্ছে তেমন কিছু না, কিন্তু এটা আপনার বডিতে অনেক এনার্জি তৈরি করবে। সুতরাং এটা আমরা আসলে নানা কারণে, রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম বা আমাদের যে সামাজিক যে অবস্থা, এসব কারণে আমরা পারি না। সুতরাং আমি মনে করি আপনি চাকরিতে ভালো করতে হলেও আপনার ঘুমটা
ঠিক দরকার, কারণ আপনি পরদিন সকালে গিয়ে মিটিং হচ্ছে, আপনার বস কিন্তু দেখবে আপনার চোখটা খুলে আছে নাকি বারবার পাতাটা লেগে যাচ্ছে, আপনি শুনতে পারবেন না। তো সুতরাং আমি মনে করি যে আপনারা সবাই ঠিকমতো ঘুমাবেন, মিনিমাম একটু এক্সারসাইজ করবেন, এটা খুব জরুরি বিষয়। ওই ইকিগাইটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন জাপানিজরা টাইমলি ঘুমায়, টাইমলি ওঠে, এবং খাবার কি ওই যে বার্গার, জাঙ্ক ফুড, কোক বা এই সমস্ত ড্রিঙ্কস ওরা খায় না সহজে। আপনি খাবার খেতে হবে যতটুকু সম্ভব অকৃত্রিম খাবার খাবেন, মানে আর্টিফিশিয়াল জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন। ওটা আপনি খেতে ভালো, যেটা জিভের মজা সেটা শরীরে সাজা। সুতরাং এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। মাঝে মধ্যে আপনারা কিছু প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন, বন জঙ্গলে যাবেন বা সমুদ্রের কাছে যাবেন, মাঝে মধ্যে প্রকৃতির কাছে যাবেন, আপনার শারীরিক যে অবস্থাটা এটা ইমপ্রুভ করবে। সেটা আপনি হয়তো একদিনই বুঝবেন না, কিন্তু অভ্যেস করেন। সুতরাং আমরা ঢাকা শহরে যারা আছি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড সব কিছু মিলে এয়ার পলিউশন, নয়েজ পলিউশন আমাদের কিন্তু শারীরিক সিস্টেমটাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। মাঝে মধ্যে আপনার একটু অরণ্যে চলে যাবেন। আর কথা যখন বলবেন, আমাদের স্রষ্টা দুটো কান দিয়েছেন, একটা মুখ দিয়েছেন। আমাদের শুনতে হবে 2 ভাগ, বলতে হবে 1 ভাগ। কিন্তু আমরা করি কি, আমরা সাধারণত কারোর কথা শুনতে চাই না, নিজেরটাই বলি। অবশ্যই আজকে আমার একটা প্রিভিলেজ, আমি ক্ষেত্রে বলতে এসেছি, সুতরাং আমি বলেই যাচ্ছি। এই ব্যাপারে তো নিশ্চয়ই আমাকে আপনি ক্ষমা করবেন। সেটা হলো, আমি যখন কোনো আলাপচারিতায় যাই, ধরুন অনেক সেলসম্যান যারা বাংলাদেশে কিন্তু কর্পোরেট জগতে বা কর্মক্ষেত্রে সেলসম্যানের সংখ্যা অনেক বেশি। তা আপনি যখন সেলস করতে যাবেন তখন আপনি কিন্তু যিনি কিনবেন মানে ক্রেতা, তার কথা ভালো করে শুনতে হবে। উনি কি চান, কি প্রোডাক্ট চান, ওনার বাজেট কত, ওই প্রোডাক্টের কোয়ালিটি কি, উনি কত দিনে চান। আপনি যদি ভালো করে ক্রেতার উদ্দেশ্যটা বুঝতে না পারেন, ক্রেতা কি চাইছে, কোন দামে চাইছে, কত দিনে চাইছে, তাহলে কিন্তু আপনি বললেই হবে না। আপনি যদি ক্রেতার বক্তব্যটা ভালো করে শুনেন তাহলে আপনি সলিউশন দিতে পারেন যে আমি এই টাকার মধ্যে এই সময়ে এই মালটা দিতে পারব। তো আজকাল আমি দেখেছি ইন্টারভিউতে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেক সময় টেস্ট করা হয় তার শোনার ক্ষমতা, ধৈর্য কতটুকু। তো আমি বলবো যে আপনারা যদি শোনার প্র্যাকটিসটা করেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে আসবে। সেটা যে কোনোভাবেই হোক, সেটা কর্মক্ষেত্রে হোক বা আপনার সামাজিক জীবনে হোক। আপনি যদি একটা কারোর সাথে কনফ্লিক্ট হচ্ছে, তো সেই কনফ্লিক্টের কারণটা যদি জানতে হয় আপনাকে শুনতে হবে। আর আপনি ভাববেন না যে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার কর্মক্ষেত্রে সবাইকে আপনি খুশি করতে পারবেন, এটা অসম্ভব, ইম্পসিবল। তো সুতরাং আপনাকে যদি কেউ বলে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি তো নিশ্চয়ই খুশিতে উদ্বাহ নৃত্য করবেন না। বলা হবে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি কি খুশি হবেন? যখন আপনাকে বলা হবে আপনি একজন পাগল, আপনি মন খারাপ করবেন। সুতরাং কারো কথায় খুশিও হওয়া যাবে না, মন খারাপ হওয়া যাবে না, আপনি যা তাই। অর্থাৎ আপনি আপনার জীবনটা আপনার, আপনি যেভাবে চান। আপনার যদি চিকেন বিরিয়ানি ভালো লাগে, চিকেন বিরিয়ানি খাবেন। আমি বলবো যে মাটন বিরিয়ানি হচ্ছে স্ট্যান্ডার্ড না। আমার কথা হচ্ছে আপনি আপনার পথে চলবেন, আপনার যা ভালো লাগে তা করবেন, আপনি সবার মধ্যে চলতে পারবেন না। ধরুন আমি এখান থেকে যাবো মতিঝিল, একজন বলে আপনি পার্ট টাইম কি জব করতে, বলে আমি সিকিউরিটি গার্ডের জব করতাম। তো আমার কথা হলো সিকিউরিটি গার্ডের জব, ওয়েটারের জব, ক্লিনারের জব আপনি যদি বাইরে করতে পারেন, এখানে পাবেন না কেন? কিন্তু আমাদের একটা সমাজে টেবু আছে, আমার পাশে লোকে কিছু বলে যে কে কি বলবে। ভাই জীবনটা তো আপনার, আপনি যদি একবেলা উপোস থাকেন কেউ আসবে না। আমি কথা দিচ্ছি, আপনার পকেটে পয়সা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আর সঞ্চয় প্রবণতা থাকতে হবে। আপনার যা আছে, আমাদের তো ইন্স্যুরেন্স নেই, আমেরিকা, লন্ডন, কানাডায় ইন্স্যুরেন্স আছে। সুতরাং আপনার দুঃসময়ের দিনে আপনার সঞ্চয় থাকতে হবে। অনেকে ঋণ করে ঘি খায়। তারপর একটা জরুরি বিষয় যেটা আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে কখনো কোনো ডকুমেন্টে সই করতে গিয়ে হিসাব করে সই করবেন। আমি দেখেছি ব্যাংকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার এক ছোট ভাইকে ব্যাংকে সই করতে বলেছিল, সে সই না করে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। কারণ ওই সই করার পর একটা অসৎ উদ্দেশ্যে একটা লোন স্যাংশন হচ্ছিল এবং ধরা পড়লে কিন্তু আমার ছোট ভাইকে বিপদগ্রস্ত হতো। সুতরাং আপনারা কিন্তু যখন সই করবেন, অনেকে বলে যে কোনো ব্যাপার না, এটা জাস্ট ফর্মালিটিস। তো সুতরাং দেখে পড়ে শুনে সই করবেন। আর যারা আছেন অনেকে হয়তো বা ব্যবসা করতে চাইবেন, আজকাল একটা কথা শোনা যায় যে ব্যবসা করা সহজ,
আমি বলবো যারা ব্যবসা করতে গেছে শতকরা 90 জন ব্যর্থ হয়েছে। আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা ধার করেছে, বন্ধু বান্ধব থেকে করেছে, পরে পালিয়ে বেড়াচ্ছে। তো সুতরাং যারা ব্যবসা করতে চান তাদেরকে বলবো, আপনি যে ব্যবসা করতে চান সেই ব্যবসার মধ্যে অন্তত বছর 5 চাকরি করতে পারেন। আমি একজন পোল্ট্রি ফার্মের মালিককে চিনি, বাংলাদেশের নামকরা পোল্ট্রি ফার্মের মালিক। এখন থেকে প্রায় 30 বছর আগে যখন পোল্ট্রি শুরু হয়েছে, উনি ইন্ডিয়া গিয়ে একটা পোল্ট্রি ফার্মে উনি লেবারের চাকরি করেছেন, লেবারের চাকরি প্রায় 2-3 বছর লেবারের চাকরি করেছেন। সুতরাং ব্যবসা করতে হলে আপনি এমন ব্যবসায় করবেন যে ব্যবসা সম্পর্কে আপনার জানা আছে, ইনফরমেশন জানা আছে। ধরুন আপনি একটা কোনো কিছু তৈরি করে বিক্রি করবেন, তাহলে আপনাকে র মেটেরিয়ালের দাম কত, কোথায় কম দামে পাওয়া যায়, ওটা প্রোডাকশন কস্ট কত, আপনার লেবার কস্ট কত, বাড়ি ভাড়া কত, এসব হিসেব করতে হবে, কাগজে কলমে লিখতে হবে। আজকাল বিসি বা মাইনাস অনেক ছোটখাটো জায়গায় কিছু বিজনেস কোর্স আছে, আপনাকে এমবিএ পড়তে হবে না, আপনি ছোটখাটো বিজনেসের কিছু ফিজিবিলিটি স্টাডি অর্থাৎ কাগজে কলমে লিখতে হবে। সুতরাং ব্যবসা করতে হলে আপনি কত পুঁজি দরকার, পার ইউনিট খরচ কত, কত লাভ হবে, আনুমানিক ব্যাপার, তারপর দুঃসময়ের জন্য আপনাকে ফান্ড রাখতে হবে। আপনি প্রথম দিনে কিন্তু লাভ করতে পারবেন না। একটা কথা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যারা মার্কেটিং বা ফাইন্যান্স করছেন জানেন, তো ব্রেক ইভেন পয়েন্ট একটা সময় লাগে। সুতরাং আপনারা হিসেব করে ওই পার্টিকুলার বিষয়ে বছর 5 বা 3-4 বছর চাকরি করে নারী নক্ষত্র বুঝতে হবে। আমি একটা কফি শপ, আমার একটা রেস্টুরেন্ট ছিল, তো সেটা এখন নেই। তো আমি একটা আমার কাজিন, সে চাকরি করতে চায়, তো ওকে বললাম তুমি এক কাজ করো, তোমাকে কফি শপে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং পাঠালাম, একটা কফি শপে চাকরি করলো। ও বললো যে ভাইয়া আমি তো এখন রেডি, আমি কফি শপ দিতে পারবো। আমি বললাম যে ওখানে একটা আছে, ফ্লেভার আছে, নাম বললাম, বলো তো এটা দাম কত? আমার তো দামটা জানা নেই। তাহলে আমি কিসের উপর নির্ভর করে আমি ইনভেস্ট করবো? সুতরাং আমি অনেককে বলতে শুনেছি, সো ফর মোটিভেশনাল স্পিকাররা বলেন ব্যবসা করতে নামলে টাকার অভাব হয় না। ভূতে নাকি ভূতে, ব্যবসার টাকা ভূতে জোগায়, একেবারে বাজে কথা। আপনাকে ইনভেস্ট তখন করবে কোনো একজন উদ্যোক্তা বা কোনো একজন ইনভেস্টার যখন আপনি ব্যবসা সম্পর্কে নারী নক্ষত্র জানবেন। আমেরিকা যেটা করা হয়, কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছেন, একটা ইয়াং ছেলেকে ডাকবে, 1 মিনিট বা 2 মিনিট সময় দেবে, ব্যবসা কি করবে, কত লাভ হবে, কবে টাকাটা ফেরত আসবে, 1 মিনিট 2 মিনিট সময়, না হলে শেষ। সুতরাং ব্যবসা করতে হলে আপনি জানতে হবে, আর ব্যবসাটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আর বিশেষ করে স্বাধীনতার পরপর ব্যবসা করা সহজ ছিল, এখন কিন্তু আমাদের সরকারি রাজস্ব আদায় বা নানা রকম নিয়ম কারণ অনেক কঠিন আছে। আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, ভ্যাট দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। সুতরাং ব্যবসায় অনেক খরচ আছে যেটা দৃশ্যমান না। সুতরাং ব্যবসা করতে হলে আপনাকে আটঘাট বেঁধে সব জেনে শুনে নামতে হবে। আমি বলবো যে আপনারা এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন, ব্যবসা করবেন, তারা কিন্তু হিসেব করে নামতে হবে, সহজ না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার আত্মীয় স্বজন অনেকে রিটায়ার করেছেন, চাচা, মামা, খালু রিটায়ার করে ছেলেকে ব্যবসায় টাকা দিয়েছে, সে টাকাটা শেষ। বিদেশ থেকে আত্মীয় স্বজন এসে টাকা দিয়েছে ব্যবসায়, টাকা নেই। সুতরাং ব্যবসাটা সবচেয়ে কঠিন কাজ। তো আমি বলবো যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আরেকটা গুড হ্যাবিট হচ্ছে আপনি কিন্তু রাইটিং স্কিল, টার্গেট, আপনি এই মাসে কি কাজ করবেন, 1, 2, 3, 4, এই সপ্তাহে কি কাজ করবেন, ডায়েরি লেখার অভ্যাস করবেন। আমি নিজে এখনো করি, আমার কালকে আগের দিন রাতে কালকে আমার কি কাজ আছে লেখার অভ্যাস করি। হ্যাঁ, অনেকে হয়তো আবার মোবাইলে লিখছেন বা কম্পিউটারে লিখছেন, আমি মনে করি যেখানে লিখেন লিখতে হবে আপনার করণীয়, আপনার এবছরের টার্গেট কি, এ মাসের টার্গেট কি, এগুলো লিখতে হবে। আপনার ডায়েরি লেখার অভ্যাস করতে হবে, আপনার কি কাজ। আর একটা হচ্ছে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংটা খুব দরকার, আমাদের দেশে দরকার, বিদেশে দরকার। আপনি মাঝে মধ্যে ধরুন আমেরিকান কালচারাল সেন্টার, জাপানিজ এমবেসি, যারা বিদেশে পড়তে যেতে চান তারা ওখানে অনেক ইনফরমেশন পাবেন। স্কলারশিপ আছে, পয়সা লাগে না। আমি জীবনে প্রথম 2টো স্কলারশিপে গেছি, আমার পয়সা লাগেনি। সুতরাং আপনার যদি ইচ্ছে থাকে চেষ্টা করেন, আপনি বড় ভাই যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিভিন্ন লাইব্রেরি আছে বা অনেক সময় প্রোগ্রাম হয়, লেকচার হয়, আমি গিয়ে কি লাভ, আমার তো এই মুহূর্তে দরকার নেই, আমি যখন চাকরি করবো তখন। আপনি যখন অবসর সময় আছে মাঝে মধ্যে আপনি খোঁজ খবর নেবেন, কিছু লেকচার শোনা, আপনার যে ইন্টারেস্ট যেখানে আছে। আর আপনার একটা পেশন থাকতে হবে, যে কোনো একটা পড়াশোনার বাইরে বা কাজের বাইরে আপনি খেলাধুলা করুন বা কোনো কালচারাল ইস্যু, যদি পেশন থাকে ওটা খুব ভালো। তো আমি মনে হয় প্রায় 1 ঘন্টা কি বললাম ম্যাডাম, কতক্ষণ সময় আছে কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা, আমার কিন্তু আমি বলার চেয়ে যেটা চাই
আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেবো, সেটাই বেশি ভালো। কারণ আমার জীবনে আমি অন্তত 10-12টা চাকরি করেছি, আমি সারা এশিয়াতে সব জায়গায় গেছি, আমার ভালো ধারণা আছে। সুতরাং আমি মনে করি যে আমার আসলে আমি বিখ্যাত কেউ নই, কিন্তু আমি অনেক রকম কাজ করেছি এবং টাচুক আমি বলতে চাই না, আমি প্রথম দিকে একটা দুটো জবে অ্যাপ্লাই করেছি, তারপর থেকে আমাকে আসলে লোকজন খুঁজে বার করেছে। তো সুতরাং আমার মনে হচ্ছে যে আপনি সত্যিকার অর্থে পরিশ্রমী হতে হলে আর কাজ জানলে আপনার অভাব নেই, কিন্তু আপনি মামা খালু ফুপু দিয়ে চাকরি পেতে পারেন, কিন্তু সেই চাকরি টিকে থাকে না। তা আমি একটা কথাই বলি, আর অনেস্ট হতে হবে। আরেকটা বড় ক্যাপিটাল, আমি এখন শেষ করবো, আপনি অনেস্ট না হলে আপনি টিকে থাকতে পারবেন না। সাময়িকভাবে আপনার সাফল্য হবে, কিন্তু আপনার অনেস্টি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে সৎ থাকতে হবে। দেখবেন আপনার বন্ধু আত্মীয় স্বজন অসৎভাবে অনেক উপার্জন করেছে, হয়তো সাময়িকভাবে স্বীকৃতি পাচ্ছে, ভিআইপি মর্যাদা পাচ্ছে, কিন্তু টেকসই হবে না। তা আমি বলবো যে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু যে কোনোভাবেই আপনাকে মেনটেন করতে হবে। তা আমি বোধহয় মনে হয় শেষ করি আপাতত। তো যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের